শুরু করি নির্মলবাবু আপনার কাছ থেকে, তারপর আমি জগন্নাথবাবু এবং শতরূপবাবু আপনাদের দুজনের কাছে আসছি। নির্মলবাবু, একদম সংক্ষেপে যদি শুরুতে জিজ্ঞাসা করি আপনার কাছে আমার এই প্রশ্নটা যেটা নিয়ে আমি আজকের ডিবেট করব, আমার আজকের অনির্বাণের অগ্নিবাণ, আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ। পর্বতের কাছে এলেন মমতা, নড়াতে পারলেন কি? বৈঠক শুরু হতে আর কিছুক্ষণ বাকি। চিকিৎসকরা এখনও যে ভাষায় যে আশঙ্কার কথা বলে গেলেন, নড়াতে পারলেন কি নির্মলবাবু? আসলে অবিশ্বাসের জায়গাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, নড়াতে পারবেন বলে আমার মনে হয় না আপনি যেটা বলছেন। কারণ চিকিৎসকরা যে 5 দফা দাবি নিয়ে গেছেন সেটা নিয়ে তারা কথা বলবেন, কিন্তু এই লাইভ স্ট্রিমিং ব্যাপারটা এটা একটা খুব ডাউটের জায়গায় রয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি তারা ব্যাকআউট করে যান ওই লাইভ স্ট্রিমিং থেকে, তাহলে স্বচ্ছতার যে কথা ওনারা বলছেন পাবলিকের কাছে সেই স্বচ্ছর ব্যাপারটা অস্বচ্ছ হয়ে যেতে পারে। এবার দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নয়তো লাইভ স্ট্রিমিং এর, মানে আমি এই চিকিৎসককে বলতে শুনছিলাম, বাইকটা কেটে আসবে আমি শোনাবো, ওনারা বলছিলেন যে এরকম একটা কিছু দেখানোর চেষ্টা হতে পারে সুপ্রিম কোর্টের কাছে, উনি ডাকছেন আমরা যাচ্ছি না, মানে চিকিৎসকরা বলছেন, একটু আগে বলেছেন আমরা সেই জন্য যাচ্ছি, হতে পারে। এবং উনি এমনটা তোরা ধরে ফেলেছেন যে লাইভ স্ট্রিমিংটা এমন একটা কাঁটা কল যে এখানেই বৈঠকটাকে বারবার বলি দেওয়া। দেখুন অনির্বাণবাবু, আপনাকে আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন পলিটিশিয়ান, তার প্রত্যেকটা কথা আপনাকে ভালো করে শুনতে হবে। উনি আজকে সব কিছু বলেছেন, তার সঙ্গে একটা জিনিস জুড়েছেন যে আমার কোনো বন্ধু নেই, আমার কোনো শত্রু নেই। সেটা আমার অদ্ভুত লাগলো, মানে অভয়ার খুনিরা কি ওনার শত্রু নন? হ্যাঁ না, এবার শুনুন, আরও আছে। তারপরে বলেছেন 17 তারিখ সুপ্রিম কোর্ট আছে, আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, ঠিক আছে বলেছেন। তারপরে উনি দিদি সেজে গেছেন যেগুলো করার। এইবার প্রশ্নটা যাচ্ছে যে কোনো সাংবাদিক যারা ওর সঙ্গে থাকেন, অনেক বড় বড় সাংবাদিক আছে, ঠিক আছে, আমি হয়তো ক্ষুদ্র অতি ক্ষুদ্র, কারণ ওর পাশে থাকতে পারি না, তো যাই হোক, এখন যারা ওর পাশে থাকেন তারা আরও ভালো বুঝবেন। কিন্তু জিনিসটা হচ্ছে দুটো, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে সিনসিয়ারিটি, এই দুটো। তার মানে একটা হচ্ছে আন্তরিকতা আর একটা হচ্ছে কৌশল। আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের স্ট্যান্ড একেবারেই কৌশল। কোথাও একটা ফাটা বাঁশে আটকে গিয়েছেন, এই ফাটা বাঁশে যে আটকেছেন এইখান থেকে বেরোতে পারছেন না, এবং বেরোতে না পারার কারণে আজকে 35 দিন আগে যে স্ট্যান্ডটা নেওয়ার ওনার দরকার ছিল, উনি চাটাই পেতে যদি ওদের সঙ্গে সেদিন বসে যেতেন তাহলে আজ জিনিসটা এইখানে গড়াতো না। 21 জন উকিল দিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করা, এটা আন্তরিকতা নয়। আজকে উনি দিদি সাজার চেষ্টা করলেও নয়, এটা মানুষ মেনে নেবে না। ওনাকে প্রথমে প্রমাণ করতে হবে, আমি আবার বলছি, ফার্স্ট থিং 17 তারিখ রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ রিপ্রেজেন্ট করবে না সুপ্রিম কোর্টে, ওরা কেস উইথড্র করে নেবেন। ডক্টর সিবাল কোনো কথা বলবেন না, সুমোটো যেরম চলছে সুপ্রিম কোর্ট যা অবজারভেশন দেবে সেটা যদি মেনে নেন, তাহলে আমি বুঝবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আন্তরিক। চিকিৎসকদের বাড়িতে ডেকে উনি আন্তরিকতা দেখাচ্ছেন, উনি কোনো অফিসিয়াল জায়গায় ডাকেননি। ওরা যে 5 দফা দাবি দিয়েছে এটা কোনো অফিসিয়ালি জায়গায় আলোচনা করা উচিত ছিল, উনি না করে বাড়িতে নিয়ে গেলেন, কারণ উনি দিদি সেজেছেন। আপনি বুঝছেন না কেন? পলিটিশিয়ানদের মুখ থাকে, মুখোশ থাকে। আপনি শুরুতে জিজ্ঞাসা বলছিলাম যে প্রলাপের প্রলাপ বললে সেটা আবার ডিসক্লেমার দিতে হবে। প্রত্যেকটা পলিটিশিয়ানের একটা মুখ থাকে, একটা মুখোশ থাকে। আপনি আজকে যেটা দেখেছেন, আপনি কি বলছেন? এখানে মুখও আছে, মুখোশও আছে। নির্মলবাবু, প্রলাপ বলতে আপত্তি কোথায়? আমি তো একটু আগে বললাম, মানে কি, দেখুন আমাদের যে এমন আরাধ্য জগন্নাথ দেব, তারও জ্বর হয়, তাকে কোয়ারেন্টাইনে যেতে হয়। শুনুন, রাজনীতিবিদের ক্ষমতার জ্বর হবে না? প্রলাপ বলতে আমি দুদিন আগে নিজে বলেছেন আমি চেয়ার ছেড়ে দিচ্ছি। না, আপনি যেমনি প্রলাপ বলবেন না, প্রলাপ বললেই যেটা হবে সেটা হচ্ছে উনি এলোমেলো কথা বলছেন। এলোমেলো নয়, উনি প্রত্যেকটা বুঝে শুনে ভেবে চিনতে বলছেন। তাহলে আপনি প্রলাপ বলবেন কেন? উনি আজকে এখানে এসেছেন ভেবে চিনতে এসেছেন, না ভেবে আসেননি। এটা পুরোটাই ওনার একটা কৌশলের অঙ্গ, এবং সেই কৌশলের অঙ্গতে যদি যারা আন্দোলন করছেন এতদিন ধরে, এই জন্য আমি তাদেরকে একটাই কথা বলি, বন্ধু কুয়াশা সাবধান,
এই সূর্যোদয়ের ভোরে পথ হারিও না আলোর আশায়, তোমরা একা ভুল করে। বেশ, আমি জগন্নাথবাবু আপনার কাছে আসবো, তারপর আমি শতরূপের কাছে আসছি। কারণ শতরূপের কাছে আসার আগে আমায় কিছু সত্যের অপলাপও শোনাতে হবে। আমি বলেছিলাম না 3টে প্রলাপ, সংলাপ, কিছু সত্যের অপলাপও আছে, সে কথায় আসবো। কিন্তু তার আগে জগন্নাথবাবু আপনি দেখুন তো, এই বাইটটা গোটা রাজ্যের মানুষ শুনেছেন, দেখেছেন। আমি আজকে আরেকবার মনে করছি, আরেকবার শোনাচ্ছি, আরেকবার দেখাচ্ছি। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যাওয়ার আপনি কোনো সম্পর্ক করতে পারেন কিনা? চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছিলেন ঠিক 2 দিন আগে? কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আচ্ছা, আমি জগন্নাথবাবু ঠিক শুনলাম তো? আমরা সবাই শুনেছি চন্দ্রিমা ভট্টাচার্যের বাইকটা নিশ্চয়ই এআই জেনারেটেড বা ফেক নয়, মুখ্যমন্ত্রী বলবেন না। আবার আজকে তিনি যা বলেছেন এটাও নিশ্চয়ই ফেক নয়, আজকেই বলা কথা। চন্দ্রিমা বলছেন রাজনীতি, তিনি রাজনীতি আবিষ্কার করছেন। তার প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা, তিনি এই সব জুনিয়র ডাক্তারদের মধ্যে নিজের ভাই বোন আবিষ্কার করছেন। ব্যাপারটা মিলছে না। এই যাওয়াটা কি পাহাড় নড়াতে যাওয়া? নড়ল পাহাড়? দেখুন, পাহাড় নড়ল কিনা জানি না, কিন্তু আজকে মুখ্য সচিবের চিঠি এবং তার প্রত্যুত্তরে জুনিয়র ডাক্তারদের যে চিঠি গেছে, সেই 2 চিঠির বয়ান বলছে এই আন্দোলন, যে আন্দোলনের দিকে সারা পশ্চিমবঙ্গ তাকিয়েছিল, সেই আন্দোলন একটি অশ্বডিম্ব প্রসব করতে চলেছে। কেন বলছেন এই কথা? আমি আজকে প্রবল হতাশ, কারণ এই জুনিয়র ডাক্তাররা যে অসম সাহস দেখিয়েছে, বহুদিন পর ছাত্র আন্দোলন বলুন বা এই জায়গা থেকে বলুন, এই ধরনের জেলা থেকে উঠে আসা সপ্রতিভ ছেলেদের দিয়ে আন্দোলন কলকাতা দেখলো। 35 দিন ধরে ওইভাবে, ঠিক আমাদের পার্টি অফিসের সামনেই তো পুরো ওদের ধর্ণা চলছে। কিন্তু 1000-1500 ডাক্তার বসে আছে তা তো নয়, এই শক্তিটা হচ্ছে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের শক্তি ছিল, তারা পিছনে আছেন, তারা পিছনে ছিল। সেই কারণে সরকার আজ ভয় পেয়েছে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের দিন, নির্মলদা জানেন শনিবার রবিবার ক্ষমতায় আসার পর উনি কোথাও যান না, উনি সরকারি প্রোগ্রামও রাখেন না। শনিবারের বারবেলায় উনি ছুটে এসেছেন ডাক্তারদের কাছে, এবং শেষ লাইনে ডাক্তাররা জবাবে বলছে, উই আর ইগারলি অ্যাওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স টু এন্ড দিস এম্পাসে। ওয়ারাজ মনোজ পন সাহেব চিফ সেক্রেটারির বয়ান আর আগের দিনের যে বয়ান এক, অর্থাৎ 15 জন। এবার ঠিক বেরোনোর আগে ডাক্তারদের এক বয়ানটাকে শেষ মুহূর্তে বেরোনোর আগে যেটা বলে ওরা বাসে উঠলেন, আমি সেটা একবার শোনাই। দেখুন তো জগন্নাথবাবু, তারপরেও আপনার এই হতাশা কাজ করে কিনা, বা আপনি এর মধ্যে নতুন কিছু খুঁজে পান। আমি বলছিলাম ডাক্তারদের বয়ান, আমি আপনার কাছে আসবো, ডাক্তারদের বয়ান। আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা ইন্ডিং দিতে পারবেন, আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না। আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে, আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে। আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে, এইটা দেখানোর জন্য যাচ্ছি যে আমাদের সদিচ্ছা আছে। দুটো কথা বলছেন, ভয় পাইয়ে অথবা মাথায় হাত বুলিয়ে কোনোভাবেই আন্দোলনটাকে তুলে আরেকটা পরিবহ আন্দোলন করে দেওয়া যাবে না। একটা জিনিস স্পষ্ট, ডাক্তাররা যাচ্ছেন কিন্তু অবিশ্বাস নিয়ে যাচ্ছেন। ঠিক, খুবই ভালো কথা। এই আবহে আলোচনা করার পর ফিরে এসে ডাক্তাররা কি বলে আমরা তার জন্য তাকিয়ে থাকবো। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কাছে পৌঁছে যাওয়ার পরে অবিশ্বাসটা আছে, কিন্তু অবিশ্বাস তো আছেই, 6 ঘন্টা পরেও আছে। অবিশ্বাস আছে বলেই তো লাইভ স্ট্রিমিং এর কথা আসছে। কিন্তু বারবার আমি তোমায় বলছি যে এই ডাক্তারদের আন্দোলন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের সমর্থন, এই থাকা পর্যন্ত ডাক্তাররা যখন দল মত এবং রং নির্বিশেষে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল, মানুষের আকুণ্ঠ সমর্থন তারা পেয়েছে। কিন্তু এই যে বারে বারে ডাক্তারদের আন্দোলনের গোল পোস্ট পরিবর্তন হতে থাকলো কিভাবে, আমি বলছি ক্রোনোলজিটা। প্রথমে সন্দীপ ঘোষের ইস্তফা চাই, তারপর বিনীত গোয়েলের ইস্তফা চাই, তারপরে স্বাস্থ্য সচিবের ইস্তফা চাই, তারপর ডিএইচএস ডিএমই, প্রথমে হচ্ছে আরজিকরের সামনে থেকে লালবাজার থেকে স্বাস্থ্য ভবন। আপনি বলবেন হয়তো যে বিচার পেতে করতে হবে, শেষ পর্যন্ত যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি আপনি ভেবে দেখুন 9ই আগস্ট ওই অভয়ার মৃত্যুর জন্য যে আন্দোলন শুরু হলো, আর আজকের যে 5 দফা দাবি কতটা ডিপ্লেট করেছে, কতটা সরে এসছে। এর মধ্যে আমি বারবার বলার চেষ্টা করছি যে এই আন্দোলনে এমন কিছু এলিমেন্ট ঢুকে আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর,
যারা মমতা এই আন্দোলনের এমন কিছু এলিমেন্ট রয়েছে, তাদের প্রতিনিধি মমতার ক্যাবিনেটে রয়েছেন, মমতার রাজ্যসভার সাংসদ রয়েছেন, এবং তাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ডাক্তারদের আন্দোলনে ফাঁদ পেতেছে। তার একটি সম্পূর্ণ চিত্রনাট্য, মমতার বন্দ্যোপাধ্যায়ের রচিত চিত্রনাট্যে পা দিয়ে গেছে তথাকথিত কিছু বাম সমর্থক, কিছু কর্মী, আমাদের ভালো কিছু বন্ধু। এবং এই ফাঁদে মিথ্যে মামলা সাজানো ইত্যাদি করার ক্ষেত্রে যে মুন্সিয়ানা তার যারা আছে, আমরা জানি সেই সময়কার কথা, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় এরকম অনেক অডিও ক্লিপস ইত্যাদি তৈরি হয়েছে। এবং এই এলিমেন্টগুলো আসতে থাকার ফলে যখন এদের বহিঃপ্রকাশ আস্তে আস্তে শুরু করলো, ছদ্মবেশীরা যখন আস্তে আস্তে তাদের ময়ূরপুচ্ছ খুলতে শুরু করলো, তারপরেই দেখুন 14ই অগাস্টের রাত জাগার প্রোগ্রাম, 4 সেপ্টেম্বরের রাত জাগার প্রোগ্রাম, আর 9 সেপ্টেম্বরের রাত জাগার প্রোগ্রামে দেখুন মানুষের পার্টিসিপেশন কমতে শুরু করলো। স্বাভাবিক আছে, কারণ আপনাকে শুদ্ধভাবে এটা সাধারণ মানুষের আন্দোলন হিসেবেই রাখতে হবে। যে ডাক্তার ছেলে মেয়েটি স্লোগান দিচ্ছে, তার মাথার উপরে যে ভদ্রমহিলা আমার মাসিমা হাওয়া বাতাস করছে, সে জানে না এর পেছনে কে আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে জানে এর পেছনে কে আছে, কারা এর নেপথ্যচারিণীরা। সেই নেপথ্যচারী এবং নেপথ্যচারিণীদের হাতে ডাক্তারদের মুভমেন্ট চলে যাওয়ার ফলেই আমার মধ্যে হতাশা। আর সেই কারণেই ওদের শুদ্ধ চিত্তে যে আন্দোলনে যেমন পূর্ণ সমর্থন আমাদের আছে, কিন্তু এই আন্দোলনকে কানা গলির মধ্যে ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত কি পাওয়া যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বিং মানে ক্ষুরোধার এই ধরনের পলিটিক্যাল এলিমেন্ট গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা তিনি জানেন। আমি তার ঘোরতর শত্রু বা রাজনৈতিক শত্রু হিসেবে আমি তাকে বলছি, এবং আজ সকাল থেকে দেখুন পুরো ন্যারেটিভসটা চেঞ্জ করে দিয়েছে। বেশ, পুরো ন্যারেটিভস কি সত্যি চেঞ্জ হলো শতরূপ? আমি আসছি আপনার কাছে। তার